দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাবি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আপনারা দেখছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমদ এই মুহূর্তে সিলেট শহরতলি সাহেববাজার এলাকার স্কুল অ্যান্ড কলেজের আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং এখানে খাদ্য সামগ্রী এবং ত্রাণ বিতরণ করবেন। আপনারা দেখছেন পুলিশের আইজি বেনজির আহমদ উপস্থিত হয়েছেন এখানে। আপনারা দেখছেন যেখানে ত্রাণ কার্যক্রম দেওয়া হবে সেখানে যাচ্ছেন। আপনারা দেখছেন যে ত্রাণ কার্যক্রম এই মুহূর্তে শুরু হচ্ছে। আসলে উনি ত্রাণ কার্যক্রম বিতরণ করছেন। ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করছেন ডক্টর বেনজির আহমদ, পিপিএম বার। বন্যা কবলিত মানুষের পাশে উনি ঢাকা থেকে সুনামগঞ্জ হয়ে সিলেটে উপস্থিত হয়েছেন। প্রায় ৮ শতাধিক বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের পুলিশ পরিদর্শক। এখানে উপস্থিত আছেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজউদ্দিন আহমদ পিপিএম, উপস্থিত আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ, আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা। আপনারা দেখছেন Excuse.
রান্না করা খাবার এই ইয়ে মাসে তাড়াতাড়ি একটা টিপ দিয়ে খালি ছেড়ে আমার কাছে দেন লাইনে দাঁড়ান মিডিয়া তো সব কিছু না না খালি উদ্বোধন তো ঠিক হচ্ছে ওরা তো হচ্ছে আপনারা একটু ইয়ে দেন সাইড দেন সাইড দেন মাইক ভিতরে মাইক দিতে না না রাখো যারা রাখো খালি ভাই ও কাজে লাগান দিতে দেখি আমার কি করা যায় স্যার কি করে ব্যাগ ড্রপ কোথায় না ওরা চাচ্ছে আমরা সবাই ভাই কি হলো ভাই একটু পিছাইলে সবাই ভাই এখানে চলে আসবে বাইরে বাইরে ভাই কি হলো ভাই পিছনে যান ভাই ভাই আমার ওভারলেপ করেন না ভাই একটু ফাঁক রাখেন একটু ফাঁক রাখেন একটু ফাঁক রাখেন বাতাস করে রাখেন বাতাস রাখেন আপনি সাইডে দিন একটু আমরা এটা একটু জনের সাইডে যা একটু ভাই সরেন 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 এ ভাই পিছন ওনার কাছে দিয়ে দেন ওনার কাছে দিয়ে দেন না তাহলে তো আমি বলবো নাকি আপনারা আমরা বরং একটা প্রশ্ন করি আপনি তারপরে শুরু করেন এখন সিলেটের আমরা জানি যে সাইবার বাজার প্রাণ দিয়ে কোম্পানি বাজার যাবে সুনামগঞ্জে কি অবস্থা দেখিয়ে সুনামগঞ্জ তো আমি মনে করি যে বন্যার যে প্রাথমিক হামলা এটা সেটা আমাকে গ্রামবাসী যারা অভ্যস্ত ওই বন্যা অভ্যস্ত হয়েছে গ্রামবাসী এরা বলেছে যে তারা অনেক বিগত অনেক বছর ধরে এত পানি দেয় নর্মালি বন্যা তো এই অঞ্চলে প্রায় হয় এই অঞ্চলে আমাদের পানি আসে এটা স্বাভাবিক ঘটনা এই অঞ্চলের মানুষ এই সময়টাতে পানির সঙ্গে বসবাস করে কিন্তু আমাকে জানিয়েছে যে এবছর তারা যে পানি দেখেছে তারা সাম্প্রতিক সময় বা দূরতীতকালেও এত পানি তারা মনে করতে পারে তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাত্র 12 ঘন্টার ব্যবধানে এই ঘটনাটি হয়েছে মানুষজন তাদের কাছে পশু পাখি আছে যেগুলো তারা লালন পালন করে ঘর কিছুই অনেকের ক্ষেত্রে রক্ষা করতে পারে না অনেকের ধান আপনারা জানেন এপ্রিলে একবার অ্যাটাক হয়ে গেছে একটা বন্যার অ্যাটাক ফ্লাশ হয়েছে তারপরে তাড়াহুড়া করে ধান কেটেছে সবাই এবং তারপরে ওয়েদার খারাপ ছিল যে কারণে গ্রামবাসী ঠিকমতো করে ধান শুকাতে পারে এই সময় ধান অধিকাংশ ধান ছিল হচ্ছে রাস্তার উপরে তো
অনেক রাস্তা ডুবে গেছে এবং এই বৃষ্টির কারণে ধান দিয়ে অনেক চারা গজিয়ে গেছে। তো এটা ভালো ক্ষতি হচ্ছে আমাদের যারা বানভাসী মানুষ বন্যা বছরে ক্ষতি হয়েছে। পুলিশ প্রথম থেকেই আপনারা জানেন যে যেহেতু সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় পুলিশ ছড়িয়ে আছে, থানা হোক ফাঁড়ি হোক প্লাস কমিউনিটির সঙ্গে তাদের যোগাযোগ সবচেয়ে বেশি। তো বন্যা শুরুর পর থেকে আমরা সরকারের ফোনটা বন্ধ করতে হবে, খুব বেশি ব্যস্ত না হলে। বন্যা শুরু হওয়ার পর থেকেই পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করে এবং তাদের সঙ্গে যাই ছিল তাদের স্থানীয় নৌকা, বার্কি নৌকা, তারপরে পানি পরিবহনের নৌকা, যা যেভাবে পারে মানুষকে রেস্কিউ করার চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে আপনারা জানেন থানায় নিজস্ব ভবনেও প্রাথমিকভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে। এই অঞ্চলে প্রচুর টুরিস্ট আসে এবং এরকম কয়েকটা পুলিশ দলকেও পুলিশ উদ্ধার করেছে এবং তাদের প্রাথমিকভাবে আবাসনের ব্যবস্থা করেছে। আমি বিশালপুর থানায় গেলাম, সেখানে এখনও অনেকগুলো পরিবার অবস্থান করছে, বিকজ অনেকগুলো পরিবার ছিল কিন্তু বন্যার পানি কমে যাওয়াতে অনেক বাড়িঘরে ফিরে গেছে, কিন্তু এখনও বেশ উল্লেখযোগ্য সংখ্যক পরিবার থানায় অবস্থান করছে এবং এই অবস্থানের শুরু থেকেই এই থানার পুলিশ সদস্য এবং এই উদ্বাস্তুরা একই হাড়ি থেকে খেয়ে যাচ্ছে। তো পুলিশ চেষ্টা করেছে শুরু থেকেই এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যা শেষ না হওয়া পর্যন্ত, আমি মনে করি যে পানি না কমা পর্যন্ত এই যারা বন্যার উদ্বাস্তু তারা বাড়ি ঘরে ফিরে নেওয়া যাওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রাণ কার্যক্রম করছে, রিলিফ কার্যক্রম করছে বাংলাদেশ পুলিশ। তাদের যে স্বাভাবিক দায়িত্ব আছে আইন শৃঙ্খলা রক্ষা, তার পাশাপাশি জনগণের পাশে থাকবে এবং আমাদের এই যারা বানভাসী মানুষ তাদের প্রত্যেকের মধ্যে সমবেদনা এবং সমর্থন একটা প্রশ্ন জানি যে পুলিশ তো একেবারে রিমোট এলাকায় কাজ করে, আমরা জানি সারা বাংলাদেশের সব জায়গায়। সুনামগঞ্জের অনেক রিমোট এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, অনেকে পাচ্ছেন না, সেই জায়গায় আসলে পুলিশ কতটা পৌঁছাতে পারছে? আমরা এই বিষয়টা ভালো আপনি কথা বলেছেন। আমি কিন্তু সবচেয়ে রিমোট এলাকায় ফিরে আসছি। আমি চাইলে কিন্তু যেখানে সহজে যাওয়া যায় এই সমস্ত জায়গায় যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি বলতে পারি এটাকে যে আমি সযত্নে এটাকে পরিহার করছি এবং সবচেয়ে যে সমস্ত জায়গা দুর্গম আমি মূলত সেসব জায়গায় ঘোরার চেষ্টা করে দেখার চেষ্টা করেছি এবং যে প্রকৃত যে চিত্র সেটি উপলব্ধি করার চেষ্টা করেছি। আমি যারা বানভাসী মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, সব বয়সী মানুষের কথা বলেছি এবং দুর্গম এলাকায় যাওয়ার কারণে তাদের সঙ্গে কথা বলার কারণে আমার একটা ধারণা হয়েছে। তবে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ হাইলি রেসিলিয়েন্ট, আমরা কিন্তু সংগ্রামী মানুষ, সহজে পরাজিত হওয়ার মানুষ। আমি দেখেছি তাদের প্রত্যেকের মনোবল খুব স্ট্রং, খুবই তাদের মনোবল দৃঢ় আছে দেখেছি আমি। এবং তারা বরঞ্চ এখন রিলিফের সিচুয়েশন না বলে তারা আমাকে বলছে যে স্যার আমাদের বন্যা পরবর্তী পুনর্বাসন দরকার। তারা সেই কথা নিয়ে আমার সঙ্গে বর্তমান রিলিফ কার্যক্রম থেকেই ভবিষ্যতে যে পুনর্বাসন কার্যক্রম দেখলাম তাদের আগ্রহ সেখানে বেশি। আর মোটামুটি আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন সহ সকল যারা এই বন্যার পরে এই ত্রাণ কার্যক্রম জড়িত আছেন, তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন একত্র হয়ে এবং এর ফলে যেটা হয়েছে যে ত্রাণ থেকে বঞ্চিত কোনো হাহাকার আমি শুনি নাই, কারণ যে প্রত্যেকে দেখলাম যে যথেষ্ট কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এবং সবাই তাকিয়ে আছেন যাতে করে বন্যার পানি সরে যাওয়ার পরে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এবং ফলে তারা তাদের পূর্বের যে পেশা, পূর্বের যে অবস্থা সেটি আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে যখন কোনো ছিল না, সিগন্যাল ছিল না, যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু সুনামগঞ্জ বা সিলেটের বেশ কিছু এলাকায় আপনাদের মোবাইল টাওয়ারের সিগন্যাল ছিল না। তখন অনেকেই চেষ্টা করেছে 999-তে ফোন দিয়ে আপনাদের সাহায্য নেওয়ার জন্য, সেটা তারা পারেনি। এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? 999 ফোন দিয়ে সাহায্য নেওয়ার চেষ্টা করছেন, 999-এ নেটওয়ার্ক না থাকার কারণে অনেকেই চেষ্টা করেছে কিন্তু পারে না। সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো কিছু ভাবছেন কিনা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময়টাতে মানুষজন কিন্তু ডাকাত আতঙ্কে ছিল, সে বিষয়ে কি পদক্ষেপ? আতঙ্কে ছিল এবং না অনেকেই বলেছে যে সেখানে ডাকাত আতঙ্ক, ডাকাত তাদেরকে নিয়ে যেত, গুজব রটিয়েছে। অনেক ভালো এনিওয়ে আমাদের যেটা বলতে পারি যে আমাদের পুলিশের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম হচ্ছে আমাদের সাবসিডিয়ারি কাজ হচ্ছে আমাদের প্রায়োরিটি এবং সেই প্রায়োরিটি অনুযায়ী। আর ওই যে সমস্যাগুলো বলে আমরা শুধুমাত্র সাধারণ মানুষকে আমরাও এই সমস্যায় এইখানে কিন্তু বানভাসী পুলিশও হয়েছে এখানে
আমরাও বন্যাক্রান্ত হয়েছে, আমাদের লোকজন উদ্বাস্ত হয়েছে এবং আমরাও এখানে কিন্তু একটা পর্যায়ে কমিউনিকেশন আমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হয়েছে, কিন্তু আমরা হয়তো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কারণে সেটা একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকা লাগেনি। কারণ বিদ্যুৎ না থাকার কারণে আমাদের পুলিশের যে নিজস্ব মোবাইল ফোনগুলো সেগুলো অচল হয়ে যায়। ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যাটারি চার্জ করা যাচ্ছিল না, ফলে সেগুলো ওয়্যারলেস কমিউনিকেশনও বন্ধ হয়ে গেল। ফলে আমাদের দুইটা যে কমিউনিকেশন সিস্টেম, একটা হচ্ছে বেতার যোগাযোগ আর একটা হচ্ছে টেলিফোন যোগাযোগ, সেল যোগাযোগ, দুটি একটা পর্যায়ে বিচ্ছিন্ন হওয়ার হুমকির মুখোমুখি। কিন্তু আমরা এটা বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে জেনারেটর করে পাঠিয়ে দিই এবং সোলার চার্জার সংগ্রহ করে আমরা এই সমস্ত জায়গায় ডেপ্লয় করি। ফলে আমাদের খুব বেশিক্ষণ এই সমস্যা মোকাবেলা করতে হয়। এনিওয়ে, যেহেতু আমরা ফোর্সের লোক, আমাদের সিস্টেম ডিফারেন্ট, আমরা দ্রুত এটা করতে পারি। রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে যে চ্যালেঞ্জগুলো আছে, ডেফিনেটলি এটা একটা লেসন এখান থেকে আমরা লার্ন করবো। জাতীয় পর্যায়ে সেগুলো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলেছেন যে পুনর্বাসনের যে বিষয়টা, তারা বলছে যে পুনর্বাসন চাচ্ছে। দেখছেন যে একদিন হতে এখন আমদানি করা হবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আমি এতক্ষণ সাথে ছিলাম ইসলামী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি গিয়ে সাথে ভাই